গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন ঔপন্যাসিক আবুল বাশারের লেখা একটি উপন্যাস ফুল বউ। আজ শুনবেন উপন্যাসটির ৮ম পর্ব। ছেলে মানুষের গল্প যেমন রাধারানীর গল্প, তেমনি অভ্যেসও কিছু ছিল রাজিয়ার। সে নিজেকে কাঁদানোর এক অভিনব উপায় আবিষ্কার করেছিল। যখনই তার কাঁদতে ইচ্ছে হতো তখনই সে বাক্সের ভেতর থেকে সাপ লুডো বার করত। সেদিন দুপুরে সেই সাপ লুডো বার করল বাক্স থেকে। খাওয়া দাওয়ার পর তার হাতে সাপ লুডো দেখে মিল্লাত চমৎকৃত হয়। রাজিয়া বলে, খেলবে নাকি? এসো দুজনে খেলি। জীবনে কখনো টার্গেট ছুঁতে পারিনি। ভয় নেই, আমি জিতব না, সাপে খাবে। ছোট বাচ্চাদের সঙ্গে বৈদ্যবাটিতে আমি খেলতাম। একাও কিন্তু খেলা যায়। মইয়ে চড়ি, সাপে খায়। একা খেলতে খেলতে কি যে হাসি পায়। এসো না দুজনে খেলি আজ। মেঝায় লুডো পাতে রাজিয়া একলা চাল দেয়। মিল্লাত খাটে শুয়ে ঝুঁকে দেখে কি অদ্ভুত এই মেয়েটা, একলা দিব্যি খেলে যাচ্ছে। বলে, একাই খেলতে থাকো, আমি দেখছি। ময়ে চড়ে 5 মিনিটেই রাজিয়া মাথায় উঠে গেল। একটা মাত্র সাপ পথে পড়ে, তারপরই শেষ ঘর। যদি একটা পয়েন্ট হয় তাহলে সাপের মুখে পড়ে, তাহলেই একেবারে তলায় এসে ঠেকতে হয়। যদি 4 হয় তাহলেই নিশ্চিন্দি গোল। রাজিয়া চাল ফেলতে গিয়ে বলে, 1 আর 6 সহজে হয় না, কিন্তু দেখো 1 অনিবার্য। কপাল। সঙ্গে সঙ্গে সত্যিই 1 হয়। হাসতে হাসতে রাজিয়া ঘুটি হাতে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। চোখ ছলছল করে ওঠে। মিল্লাত নিচে নামে, বলে, আমাকে দাও। রাজিয়া লুডো গুটিয়ে ফেলে বলে, সেটি হচ্ছে না মশাই, খেলা শেষ হয়ে গিয়েছে। তুমি কে যে তোমার সঙ্গে খেলবো? তোমার দানে জিতে কি লাভ? খেলায় কোনো দোস্তি নিয়ে জেতার নিয়ম নেই। সাপ লুডোর খেলায় পার্টনার হয় না। ছাড়ো মশাই, খুব হয়েছে, এখন আমার ঘুম পাচ্ছে। জোরে জোরে হাসলেই এই ধারা ঘুম আসে। রাজিয়া লুডো ঢুকিয়ে ফেলে বাক্সে, মেঝায় শুয়ে যায়। মিল্লাত খাটে উঠে সোজা হয়ে শয়, কাঁধ থেকে চিত হয়। বলে, এই খেলার কি মানে হয়? তুমি খুব ছেলে মানুষ। আমার বেলা খুব ছেলে মানুষ বলছো? কিন্তু তোমার বাপ যখন বদনা হাতে বিয়ে করল তখন সেটা খুব বয়স্ক খেলা ছিল বুঝি। আর মবিন, আমি সেজেছিলাম বলে ভাবলো এটাও বুঝি খারাপ খুব, কিন্তু সেটাও তো খেলা মনে করতে পারে। মানুষ কোথায় যে ছেলে মানুষ বলবে আর কোথায় ভাববে বয়স হয়েছে। খেলাধুলো করে না, বুঝবো কি করে? তোমার বন্ধু ঘেন্নাও করে, ভালোবাসে, আবার দয়াও করে। লোকটি ভারী পছন্দ আমার। খেলতে চাইলে না বলবো না, কিন্তু তা বলে বিয়ে করতে পারবো না। এই খেলার কি মানে হয়? হয় না? বারে, তুমি আমায় জোর করে বিয়ে দেবে নাকি? সেই ক্ষমতা আমার আছে নাকি? কি জানি, থাকতেও তো পারে। তার মানে? মানে তো খুব সহজ। আমার তো কোনো আশ্রয় নেই মিল্লাত, কোনো গার্জেন নেই। তুমি আমার সব কিছু, শত্রু মিত্র, বাপ মা। কথা দিচ্ছি, তুমি যা বলবে তাই হবে। তাড়িয়ে দাও, চলে যাব, কিন্তু আজীবন দুষব তোমাকে। তুমিও একজন ভিখিরি মেয়েকে ঠাঁই দিতে পারোনি। মস্তিষ্কের ভেতর থেকে কেমন একটা অপ্রস্তুত ধাক্কা খেয়ে খাটে শুয়ে থাকা অবস্থায় মিল্লাত চমক খায়। উঠে বসে, দেখে রাজিয়া ওর দিকে নিষ্পলক কেমন চোখ করে চেয়ে আছে। কষ্ট, বিমর্ষতা, মেদুর স্বপ্ন আর বিয়েবল তৃষ্ণা মিশে এক ভীরু চাউনি। সেদিকে চেয়ে থাকা যায় না। চোখ ফিরিয়ে নেয় মিল্লাত, আবার শুয়ে যায়, চোখ বন্ধ করে। এটা আমার দুর্গ মিল্লাত, এত ভালো আশ্রয় কখনো ভাবিনি। চোখ দুটি আবার খুলে যায় মিল্লাতের। মিল্লাত তীর বর্গার দিকে চোখ রেখে বলে, তুমি কি মনে করো কেউ তোমাকে এই বাড়িখানা দয়া করে দিয়েছে? তোমার কোনো অধিকার ছিল না, তুমি কারো কাছে ছিনিয়ে নিয়েছ? তাহলে কিন্তু ভুল করবে ফুলবউ। আমি জানি এই একখানা বাড়ি মোহরানা পেয়েছিলে বলেই আজ মবিন বিয়েতে রাজি হচ্ছে।
নইলে ওর মায়ের সামনে বিয়ের কথা তোলাই যেত না। রাজিয়া বলে, জৈগুণ বিবে আমাকে ছোটলোক মনে করে, ভিখিরির বেশি কিছুই ভাবে না। আমি ফ্যান ভাত খেয়ে পরের দুয়ারে মানুষ হয়েছি। আমার কোনো বংশমর্যাদা নেই। মুসলমান এসব খুব দেখে, আমার সেসব কিছুই নেই। ওদের ধারণা আমার মতো মেয়ে কিছুতেই ভালো হতে পারে না। তবু তুমি মুবিনকে ভালোবাসো, বন্ধু তোমার। বিয়ে হলে তুমি খুশি হও, মনে করো এই বিয়ে দিয়ে তুমি কর্তব্য সমাধা করবে। তোমার মন চিন্তা আমি ভুল করিনি। আমি চাই না আমার কারণে তুমি কষ্ট পাও। তাহলে তুমি বিয়েতে কবুল হচ্ছ? না, কবুল কিছুতেই নয় মিল্লাত। কবুল কেন হব? তাহলে রাজি হচ্ছ কেন? রাজি কোথায় হলাম? তুমি বলছো বলেই কথাটা ভাবতে হচ্ছে। মবিন কি তোমাকে কোনো মর্যাদা দেবে না? সেও কি তোমাকে ছোটলোক মনে করে? রাজিয়া চুপ করে থাকে, কোনো জবাব করে না। মিল্লাত ফের শুধায়, কথা বলছো না কেন? সেও কি শুধু দয়া করতে চায়? আমি তার বন্ধু বলেই বিয়েতে রাজি হচ্ছে? রাজিয়া বলে, তুমি নবীনাকে বিয়ের জন্য বারবার এমন কাতর হয়ে বলছিলে, কোনো ভিখিরিও অমন করে বলে না। এভাবে কারো পায়ে পড়ে বিয়ে করতে চাও কি উচিত? আমাকে এভাবে তোমার একটা মস্ত সমস্যা করে তুলবে, নিজেকে দায়গ্রস্ত করবে, আমি তা চাইনি। আমি শুধু একটু আশ্রয় চেয়েছিলাম, তুমি দিয়েছ। আর তো কোনো কিছুই চাইছি না আমি। তাহলে কিভাবে জীবন কাটবে? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমার হচ্ছে। সব গার্জিয়ানই তাই বলে। আমিও বলছি, তুমি বাড়ি ছেড়ে চলে যাও মিল্লাত, আমায় একলা থাকতে দাও। তাই হবে, কিন্তু তোমার বিয়ের পর। তবে তো বিয়ে না করে কোনো উপায় নেই। কিন্তু আবার বলছি, এই বিয়েতে আমি কিছুতেই সুখী হব না। মুবিনকে আমি ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? এক কথা বারবার বলা যায় না। তুমি কেন ভালোবাসতে পারবে না সে কথা বলনি। বলেছি, আমি তেমন সতীসাধ্বী নই যে পতির পদসেবা করলে সুখী হতে পারি। আমারও একটা মন আছে মিল্লাত, সেই মনটাই তো গোলমাল করছে। সেটা যখন বুঝেছ তখন চুপ করে থাকো। কিন্তু ঘটনা যে চুপ থাকতে দিচ্ছে না। তার জন্য আমায় দায়ী করছো কেন? তোমার মনের স্বভাবই তো তার জন্য দায়ী। আমি তো সেই মন নিয়ে একাই থাকতে চাইছি, তোমায় তো কোনো উৎপাত করিনি। কেন অমন করছো তোমরা? কি অন্যায় করেছি তোমাদের? রাজিয়ার গলা ধরে আসে। মিল্লাত বলে, অন্যায় কিছু করনি, কিন্তু একটা যুবতী মেয়ের একলা থাকাটাই অন্যায়। রাজিয়া নিঃশব্দ বাঁকা হেসে বলে, জীবনের এমন ব্যাখ্যা অন্তত তোমার কাছে প্রত্যাশা করিনি। অন্যরকম ভেবেছিলাম। সেটা ভুল করেছ। দেখো, ভালোবাসা তো জোর করে হয় না। ভালোবাসতে তো বলিনি, বিয়ে করতে বলেছি। সেটাই খারাপ লাগছে। কেন বলছো? এ কথা সমাজের 5 জন বলবে, তুমি বলবে কেন? সমাজকে এতদিন চিনতাম না, এখন ক্রমশ চিনতে পারছি। এত ঘটনার পর, এতদিনে? আগে চেনোনি? হঠাৎ আজ চিনলে, আগে চিনতে না, এ কথা আমি মানব না। ভয় পেয়েছ তাই একলা ফেলে পালাতে চাইছ, দায়িত্বের নাম করে দায়িত্ব এড়াতে চাইছ। আমি কিন্তু তোমাকে একটা সহজ পথ বাতলে দিতে পারি, শুনবে? বলো। তুমি বিয়ে করো। বিয়ে? হ্যাঁ, সংসারী হও। আমার কথা ভেবো না। যে দায়িত্বের কথা সমাজের মুখ চেয়ে ভাবতে হচ্ছে, বিয়ে করেও সেই দায়িত্ব পালন করা যায়। বেশ, বিয়ে আমি করলাম, তারপর? তারপরের দায়িত্বটা কি? তুমি তখন কি করবে? যেমন আছি তেমনি থাকবো। এইভাবে? হ্যাঁ, যেমন আছি। সেটা কল্পনা, অবাস্তব, অসম্ভব। খুব সম্ভব মিল্লাত, তুমি বুঝবে না। কেন বুঝবো না? কারণ তুমি আমাকে চিনতে পারোনি। তুমি রাধারানী। সেটা গল্প। জানি সেটাই তোমার জীবন, গল্প নয়। তারপর কথা কেন?
শুধু কল্পনায় তো জীবন চলে না। চলে, যদি সেই কল্পনাকে জীবিত রাখার ব্যবস্থা হয়। কিভাবে? তার জন্য তো কল্পনা দরকার, ভাবতে পারার সক্ষমতা দরকার। তুমি সেটা পারছো না বলেই জোর করে আমার বিয়ে দিতে চাইছো, আমার কল্পনা শক্তিকে অপমান করছো। যদি বলি পাওয়া না পাওয়া ধারণা মাত্র, আমি পেয়েছি, যা পেয়েছি সেটা বুকে করে থাকতে দাও। সমাজকে টেনে এনে বিরক্ত করো না। আমি সমাজের কোনো ক্ষতি করিনি। করেছ, তুমি অলংকার পরেছ, আদর মেখেছ, তোমাকে সমাজ বিশ্বাস করে না। ক্ষতি না হোক, সমাজ তোমাকে ভয় পায়। তুমিও পাও তাহলে? পাই, কারণ আমার বউ সেই ভয় পাবে, বিশ্বাস করবে না। তোমার বউ বিশ্বাস করবে না? করবে, যদি বিয়ের পর তাকে নিয়ে অন্য গ্রহে চলে যেতে পারি। তুমি চলে গেলে আমি যে বাঁচব না। তুমি আমাকে ঘৃণা করতে পারো না? মবিনরা যা করে, যেমন করে ঘৃণা করে, তুমি তা করলে না কেন? মিল্লাত বিছানা ছেড়ে ঘর ছেড়ে বাইরে চলে আসে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। রাজিয়া কাঠ হয়ে শুয়ে থাকে, কাঁদতে পারে না। মনে মনে বলে, আমার যে কোনো বাড়তি ভালোবাসার ক্ষমতা নেই মিল্লাত, আমায় ক্ষমা করে দিও। আমি নিঃশেষ হয়ে গেছি। নতুন করে ভালোবাসার জন্য আমি কোনো আলাদা নতুন জীবন পাব না। আমার পুনর্জন্ম নেই। আমি হিন্দু নই। মুসলমানকে একবারই ভালোবাসতে হয়। এই ক্ষুদ্র জীবনে যা পাওয়ার আদায় করে নিতে হয়। যত পাপ, যত পুণ্য, একখানা ক্ষুদ্র জীবনের জন্য। আবার এই মাটির পৃথিবীতে ফিরে আসার কোনো বিধান নেই। বেহেশতের ভালোবাসা আমি কি করব? পৃথিবীর ভালোবাসা পৃথিবীতে রেখে যেতে হবে। বেহেশত কখনো পৃথিবীকে ফিরিয়ে দিতে পারে না। রোজ কিয়ামতের দিন আমি মিল্লাতকে চিনতে পারবো না, মিল্লাত আমায় চিনবে না। এই দুনিয়ার ভালোবাসার শক্তি বেহেশত অবধি পৌঁছয় না, কারণ বেহেশতে গিয়ে মানুষ এই মাটির পৃথিবীকে ভুলে যায়। এখানকার ভালোবাসার পাপে মানুষের দোজখ হবে। কিন্তু সেই পাপ করতে আর একবার যদি মন চায়, মন সেই সুযোগ পাবে না। এখানকার মতো সেখানকার জীবন অসহায়। সেখানে গিয়েও আমাকে নিসার হোসেন বা মবিনের সেবা করতে হবে। আমার জন্য আমার ভালোবাসার হৃদয় সেখানে অপেক্ষা করবে না। এই জীবনের সব পুরস্কার সেখানে পাওয়া যায়, কিন্তু মিল্লাতকে পাওয়া যায় না। খোদা যদি আমার জন্য একটিমাত্র পুরস্কার ঘোষণা করতেন, আমি তাহলে মিল্লাতকে চাইতাম। বলতাম, যে সুযোগ দুনিয়ায় ছিল না সেই সুযোগ দাও। পাপ করার সুখ আমাকে দাও। শুনেছি সেখানে সব সম্ভব, কিন্তু মনের মতন পৃথিবী সেখানে নেই। মানুষ এত বোকা যে বেহেশতে পৌঁছে একবার ওই মাটির পৃথিবীর জন্য কাঁদে না। হায়, কাঁদে না কেন? রাজিয়ার সমস্ত চিন্তা তোলপাড় করতে থাকে। রাজিয়া উঠে বসে। চিন্তার ভারে তাবৎ মুখমণ্ডল থমথমে হয়ে গিয়েছে। মিল্লাত আবার ঘরের মধ্যে ফিরে আসে। খাটে এসে 2 পা ঝুলিয়ে বসে। মনে মনে বলে, মবিন তোমাকে ঘৃণা করে একথা সত্য নয়। মবিন ভয় পায়। তার ভয় পাওয়া অমূলক নয়, মিথ্যা নয়। রাজিয়ার গভীর, শান্ত, চিন্তাপীড়িত মুখচ্ছবি যেমন করুণ, তেমনি বেদনা নিষিক্ত সৌন্দর্য আশ্চর্য লোভনীয়। স্পর্শ করতে ইচ্ছে হয়। ইচ্ছে হয়, ভাবলে বুকের ভিতরটা কেঁপে ওঠে। একসময় মনে হয়, ছুঁয়ে দেখে যদি বলতে পারা যেত, কেঁদো না, আমি আছি, আমি থাকব। মিল্লাতের হঠাৎ এইসব ভাবনা কোথা থেকে আসে বুঝতে পারে না। কোনো পাথর চাপা জলরাশি যেভাবে উদ্গত উচ্চারিত হয়ে কোনো কোনো ছিদ্রপথে পাথরের পাশ বেয়ে গা বেয়ে ছড়িয়ে পড়ে, উচ্চকিত লাফিয়ে ওঠে, মনের মধ্যে তেমনি কোনো তৃষ্ণা হঠাৎ উল্লসিত হয়। মনে পড়ে কোনো এক অন্ধকারে বৈদ্যপাটি ফেরত অপমানিতা অসহায় রাজিয়া মুহূর্তের জন্য তার দেহে আটকে গিয়েছিল। কিন্তু সে আকস্মিক ঘটনা কম নয়, খুব তুচ্ছ নয়। শরীরে কোথায় অতলে সেই উষ্ণ শীতল নম্র আকুল স্মৃতি থেকে গিয়েছে, সেটি সে শরীর থেকে কিছুতেই মুছে ফেলতে পারছে না। সেই চাপা অসহ্য স্বেদ, স্নেহ, কোমল স্পর্শে
নিঃশ্বাসের সুগন্ধে যে মুহূর্ত লিপ্ত দৈহিক ঘনিষ্ঠতা ঘটে গিয়েছিল, প্রতি রক্তকণিকা, প্রতিটি রোমকূপে এসে আরও একবার সেই কথা স্মরণ করিয়ে দেয়, বলে, আবার এসো। আর প্রশ্ন করে, রাজিয়া খুব দ্রুত তার অবসন্ন দেহ তুলে নিতে সত্যিই কি সামান্য ইতস্তত করেনি? করেছিল কিনা সে কথা রাজিয়ার শরীরে এখনও কি খুঁজলে পাওয়া যায়? এ কথা তো সচেতন রাজিয়া বলতে পারে না। তেমন মগ্ন, তেমনই লিপ্ত, অবসন্ন, ব্যাকুল, অসহায় রাজিয়া জীবনে হয়তো একবার কোনো ক্রমে আসতে পেরেছিল অন্ধকার নিভৃত ঘটনায়। সে তো আর আসবে না, কিন্তু সে যার আসবে না তাই রক্ষে। কিন্তু যদি কখনো কোনো ভ্রান্তির পথে, কোনো জাদু বশে, দেহের কোনো বিভ্রম থেকে কোনো মায়ায় চলে আসতে চায়, মিল্লাত তাহলে সেই আকুলতা ঠেকাবে কি করে? ভাবতে ভাবতে রাজিয়াকে চেয়ে দেখতে দেখতে অস্থির হয়ে ওঠে মিল্লাত। গলা শুকিয়ে যায়, কেমন বিপন্ন মনে হয় নিজেকে। রাজিয়া মিল্লাতের দিকে না চেয়েও টের পায় মিল্লাত তাকে দেখছে। রাজিয়ার দৃষ্টি প্রসারিত অর্ধ উন্মুক্ত দরজার দিকে। একটু আগেই রেলিং থেকে মিল্লাত ঘরে ফিরেছে। দরজা ঠিক মতন ভেজিয়ে দেয়নি বলে আধ খোলা অবস্থায় দুটি কাঠের পাল্লা খানিকটা ফাঁক হয়ে আছে। রাজিয়ার দৃষ্টি সেই দিকে। মিল্লাত রাজিয়াকে দেখছে পাশ থেকে। ডান গাল, নাক, একটি চোখ, ঠোঁটের প্রায় 3 ভাগ, গলার অধিকাংশ দেখতে পাচ্ছে। রাজিয়া ঘাড় ঘুরিয়ে মিল্লাতের দিকে স্পষ্ট হয়। দুটি চোখ সম্পূর্ণ মিল্লাতের চোখে ন্যস্ত হয়। রাজিয়া চোখ ফেরায় না, মিল্লাতও চেয়ে থাকে। রাজিয়ার দৃষ্টি স্নেহ মিল্লাতের চোখের গভীরে ঢুকে পড়ে। হঠাৎ বুকের মধ্যে মিল্লাতের বিদ্যুৎ ঝলসে ওঠে, ঠিক যেভাবে দাদির অলংকার পরার দিন চোখে চোখ পড়ে দৃষ্টি আটকে যাওয়ায় বিদ্যুৎ হেনেছিল, ঠিক সেই ধারা একই উপলব্ধি চমকে উঠছে। রাজিয়ার ঠোঁটে তেমনি এক নিঃশব্দ তৃষ্ণার্ত হাসি ফুটে ওঠে। রাজিয়ার কি হচ্ছে, ঠিক কী ধরনের অনুভূতি হচ্ছে মিল্লাত জানে না, জানতে পারবে না কোনো দিন। রাজিয়া নিষ্পলক চেয়ে থেকে বলল, ঘৃণা করতে পারো না? মিল্লাত বলল, করি। আমি এখান থেকে চলে যাব ফুলবউ। রাজিয়া অপরাধীর মতন দৃষ্টি নামিয়ে ঘাড় ঘুরিয়ে নেয়। লজ্জা নয়, স্পষ্ট অপরাধের অভিব্যক্তি স্ফুট হয় দেখতে পায় মিল্লাত। তখন বুকের মধ্যে এক ধরনের কষ্ট বেজে ওঠে। খাট থেকে নেমে বাইরে খোলা ছাদে চলে আসে সে। বাবুবাগানের অজস্র মুকুলে গুটি ফলে আচ্ছন্ন গাছপালার দিকে চেয়ে থাকে। আকাশ ঘোর হয়েছে, মনে হচ্ছে বাগানের মাথায় ধুলোর ধূসরতা। ওগুলো কি মেঘ? মনে হচ্ছে মেঘই সম্ভব, ছড়িয়ে পড়ছে, ক্রমশ উপরে ঠেলে উঠছে। বৃষ্টি হবে কিনা বলা যায় না। কেমন ভারী সোদা গন্ধ মেশানো হাওয়া বাগান ছুঁয়ে মিল্লাতের গায়ে সহসা ঝাপটা দিয়ে চলে যায়। শরীর বলে ওঠে বৃষ্টি আসছে। অজস্র মুকুল আর ফল নষ্ট হয়ে যাবে। শরীরে, মাথায়, হাতে বৃষ্টির ভারী ফোঁটা পড়ল বেশ কয়েকটি। হাওয়া আরও ঘন হয়। মন কোথায় হারিয়ে যেতে থাকে। এই সময় মানুষের অদ্ভুত জন্ম ও জীবনের জন্য মন খারাপ করা অস্ফুট বেদনার কথা মনে হয়। কি সেই বেদনা বোঝা যায় না। কি করতে হতো, হয়নি। কি যেন করতে হবে, অথচ হবে না। কি যেন কাহিনী ছিল, শুরু হয়েছিল, থেমে গেছে। সব ভুল হয়ে গেছে। কোথায় সে আলোকিত নগরী মাটি ফুঁড়ে উঠতে চেয়েছিল কোনো এক উৎসবের রাতে, তারপর আকাশে সেই কল্পনার বাড়িঘর আতশবাজির মতন মিলিয়ে গেল। ঝড় এলো, বৃষ্টি এলো, তারপর আকাশ শান্ত হয়ে গেল। অজস্র নক্ষত্র উঠল সেই বৃষ্টিস্নাত আকাশে। তাদের ভাষা মানুষ বুঝতে পারে না। মানুষ কেবল সেই নক্ষত্র উজ্জ্বল গভীর কালো আকাশে স্তব্ধ হয়ে চেয়ে রইল। বৃষ্টি পড়তে শুরু করেছে। এলোমেলো হাওয়ায় ঝাপটা ছুটে এসে মিল্লাতের চোখে মুখে বিধিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই বৃষ্টির ছোঁয়া মুকুল, গুটিফল ও শরীরের পক্ষে নিষিদ্ধ। কিন্তু মিল্লাত ঘরে ছুটে যেতে পারে না। নিসর্গ মানুষকে এইভাবে আটকে রাখে।
বৃষ্টিতে ভিজতে থাকে মিল্লাত। মনে পড়ে একদিন লোডশেডিং হয়েছিল তার ঘুমের মধ্যে। তখন সন্ধ্যার পর বেশি রাত হয়নি। লোডশেডিংয়ের স্পষ্ট সংকেত থাকে না, বা থাকলেও তখন সে ঘুমন্ত। আলো চলে যাবার আগে লক্ষ্য করলে বোঝা যায় লোডশেডিং হয়েছে। আলো চলে যাচ্ছে, কিন্তু তখন সে ঘুমন্ত। কারণ লোডশেডিং হবে তা সে বুঝতে পেরেই সুইচ অফ করে দিয়েছিল। সেই সুইচ অন করেছিল রাজিয়া। রাজিয়ার কোনো দোষ ছিল না। তবে দোষ কার ছিল? কারও নয়। যা ঘটবার কে যে ঘটিয়ে গেছে কেউ জানে না। এইভাবে রাজিয়া মিল্লাতের বুকের মধ্যে চলে এসেছিল, কিন্তু কখনো আর আসবে না। কোনো নির্দোষ অবকাশ তৈরি হবে না। এখন যা ঘটাবার নিজেদেরই ঘটাতে হবে। সচেতনভাবে কোনো কিছু ঘটানোর সাহস কারও নেই, বরং সচেতনভাবে এখন কোথাও চলে যাওয়া জরুরি। নির্দোষ অবকাশ কে চায়? কেউ না। প্রতিটি নির্দোষ অবকাশ যেভাবে চলে আসে তার জন্যও সমাজ মানুষকে দায়ী করে। রাজিয়াকে কে এনেছে এখানে? কে চেয়েছিল তাকে? কেউ না। কে পাঠালো এভাবে সহসা অপ্রস্তুত মিল্লাতের জীবনে? মিল্লাত তো চায়নি। তবে এলো কেন? চলে যাও, ফিরে যাও। কিন্তু কোথায় ফিরে যাবে? জীবনের ঘটনা থেকে লোডশেডিং, গহনার বাক্স, রাধারানী তো ফিরে যেতে পারবে না, বরং সে বারবার অবকাশ চেয়ে ফিরবে। বনফুলের মালা, টাকার নোট, অন্ধকার বাতলার রাত্রি সে না চাইতেই এসেছিল। গহনার বাক্স, লোডশেডিং আপনা থেকে এসেছিল। অবকাশ আসেই, নৈসর্গিক বা যান্ত্রিক, কারণ যাই হোক, আসে সেই নির্দোষ সময়। কোনো গোলযোগ থেকেই হয়তো চলে আসে অতর্কিত। এই অঘটন কোনো উপন্যাসে ঘটলে লেখককে দায়ী করা হয়, কিন্তু জীবনের দায় টানবে কে? মিল্লাত ভাবল, জীবনটা কি আশ্চর্য উপন্যাস। বৃষ্টি হচ্ছে, অথচ সে বৃষ্টির বাইরে পালাতে পারছে না। ক্ষতি হবে জেনেও নয়। রাজিয়া তাকে চিৎকার করে বারবার ডাকছে। প্রবল বৃষ্টি নেমেছে। মিল্লাত সাড়া দিতে পারছে না। রাজিয়া জানে এই শুকনো দাবদাহে জ্বলন্ত তৃষ্ণার্ত দেহ চৈত্র বৈশাখে বৃষ্টি ভালোবাসে, যেমন ভালোবাসে মাটি। মানুষের দেহ নাকি সে মাটিতেই তৈরি হয়েছে। দোষ কার? কারো নয়। বৃষ্টিতে ভিজে অসুখ হলে কে দায়ী হবে? রাজিয়ার কণ্ঠে সেই অভিযোগ। মিল্লাত কান দেয় না, কিন্তু একসময় সে আপনা থেকেই বৃষ্টিতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে, দাঁতে দাঁত বাজাতে বাজাতে ঘরে ফিরে আসে। টসটস করে গা বেয়ে জল ছড়ছে মেঝে। রাজিয়া বলে, ভারী ছেলে মানুষ। চোখে তিরস্কার আর স্নেহ মাখামাখি হয়। রাজিয়া তোয়ালে এগিয়ে দেয়। গা, চুল, হাত পা মুছে ফেলেও মিল্লাতের কাঁপুনি থামে না। শীত ধরে গেছে। এই পাগলা হাওয়াটাই কেলেঙ্কারি করেছে। একখানা চাদর দরকার। চৈত্রের গোড়ায় এখনো শীত আছে। মাসের আজ কত তারিখ? না, গোড়া নয়, মাঝামাঝি বোধ হয়, কি তারও বেশি। তা সেই শীত হাওয়ায় মিশে গেছে। রাত্রের শীত, ভোর রাতের ঠান্ডা দিনে জাগ্রত করেছে বৃষ্টি, বাড়িয়ে দিয়েছে। একখানা চাদর দরকার। রাজিয়া তার মেয়েলি ছোট চাদরখানা মিল্লাতকে এগিয়ে দিয়ে বলে, ভালো করে জড়িয়ে নাও, আমি চা করে আনছি। রাজিয়া একখানা কাঁসার থালা মাথায় চাপিয়ে কিছু ঢাকা, কিছু উন্মুক্ত বারান্দা পেরিয়ে রান্নাঘরে ঠোকার মুখের সামান্য ফাঁক, যেখানে আকাশের ফোকর আছে, সেটুকু লাফিয়ে পেরিয়ে যায়। মিল্লাত ভাবে, অতএব চলে যেতে হবে। মবিনের ভয় অমূলক নয়। সে বড় সামাজিক মুসলমান। তার কোনো অন্যায় দেখি না। কোনো নির্দোষ সময় আর বাঞ্ছনীয় নয়, অভিপ্রেত নয়। রিয়াজ একটি বোকা ছেলে, অযথা তর্ক করে। রাজিয়া যেন মবিনের জন্য সুগন্ধি মাখে।
জীবন যা চায়, যা স্বাভাবিক, তাই সুন্দর। রিয়াজ, তোমরা ফর্মুলা, নানির বয়ান। শোনো বলি, যা সুন্দর তাই সত্য। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। আতর বা সুগন্ধি কথা বলতে পারে, সৌন্দর্য আর কামনার সমন্বয়। বিয়ের পর আমি ওদের একটি সুন্দর আতর প্রেজেন্ট করব, সিম্বল সেটা, ওদের কামনার সৌন্দর্যের সমর্থন। কিন্তু যদি সেটা আমারই সিম্বল হয়, না, আমি কোনো আতর উপহার দিতে পারি না, আমার যোগ্যতা নেই। অত ভালো প্রতীক আমার জীবনে নিষিদ্ধ হয়েছে নবীজি। তোমার সম্মানিত ফেরেশতা অশ্রুপাত করলে বা নিন্দা করলে, কি করছে জানি না, আমি শুধু বলবো আমি কিছুই জানি না। বলবো আমি আর বুঝতে চাই না জীবনটাকে, আর এমনকি খোদার ধর্মকেও আমি আর বুঝতে পারি না। মিল্লাত ভাবতে ভাবতে খাটে বসে যায়। চাদরেও শীত জব্দ হতে দেরি হয়। রাত্রে মিল্লাতের জ্বর আসে। এত অসম্ভব তীব্র জ্বর আসবে কথা ছিল না। বৃষ্টি তাকে এক আশ্চর্য জ্বর, সর্দি, হাঁচি উপহার দিয়ে রাত্রে নক্ষত্র ফুটিয়ে দিল। পরের দিন 11টা নাগাদ নবীনার চিঠি এসে পৌঁছল। হোমিওপ্যাথির ডাক্তার জি তালিবের কাছে ঔষধের জন্য বেরিয়েছিল রাজিয়া। তার ফিরতে সামান্য দেরি হচ্ছিল। রোগীর ভিড়, টিকিট করে অপেক্ষা না করে উপায় ছিল না। রাজিয়ার বর্ণনা শুনে ডাক্তার বললেন, বৃষ্টির জ্বর কিনা এখনো বোঝা যাচ্ছে না, শহরে বসন্ত হচ্ছে, ঘা মতন। আজকাল তো গুটি বসন্ত নেই, তবু সাবধান হওয়া ভালো। বাড়ি গিয়ে পরীক্ষা করে দেখবেন জল ফোসকা হয়েছে কিনা। স্বভাব নরম হলেও যন্ত্রণা কম নয়। যদি দেখেন ফুটে গেছে, বিকেলে খবর দেবেন। রাজিয়ার মুখ শুকিয়ে গেল। রিকশা করে দ্রুত বাড়ি ফিরে এলো। মিল্লাত প্রায় বেঘরে শুয়েছিল। বিছানার বালিশের কাছে চিঠিখানা খোলা অবস্থায় পড়ে রয়েছে। রাজিয়া চোখ বন্ধ আচ্ছন্ন মিল্লাতকে একবার নিরীক্ষণ করে চিঠিখানা হাতে তুলে নিয়ে পড়ে ফেলল। তারপর বুক ভরে নিঃশ্বাস টেনে সেই শ্বাস ত্যাগ করল। খামের মধ্যে চিঠি ঢুকিয়ে বালিশের কাছে রাখল। তারপর ঠান্ডা হাতখানা মিল্লাতের কপালে রেখে উত্তাপ পরীক্ষা করতেই মিল্লাত চোখ খুলে দেখল ওকে। কথা বলল না। মিল্লাতের কথা বলার সম্ভবত ইচ্ছে হচ্ছিল না। জ্বরের চাপে দুই চোখ ছলছল করছে। রাজিয়ার স্পর্শ ভয়ানক স্নিগ্ধ আর মায়াবী মনে হয়। রাজিয়া কপাল থেকে হাত তুলে নেয়, চেয়ারখানা টেনে এনে খাটের পাশে বসে, পুড়িয়া খোলে। মিল্লাতকে মুখ খুলতে বলে। মিল্লাত অল্প করে মুখ খোলে। রাজিয়া গা থেকে মিল্লাতের চাদর নামিয়ে দু চোখে ভালো করে দেখতে থাকে কোথাও ফুটেছে কিনা। মিল্লাত চোখ খুলে রাজিয়ার চোখের ব্যাকুলতা লক্ষ্য করে। হঠাৎ কি হয়, রাজিয়ার একখানা হাত প্রাণপণে চেপে ধরে আচমকা। গলার মধ্যে কেমন অস্ফুট আর্ত শব্দ করে। আকস্মিক এই আচরণে রাজিয়া বিহ্বল হয়ে পড়ে, কিন্তু বাধা দিতে পারে না। হাতখানা আঁকড়ে থাকে মিল্লাত। বুকের উপর দুদণ্ড ধরে থেকে একসময় মুঠো আলগা করে দীর্ঘশ্বাস ফেলে। সেই দীর্ঘশ্বাস স্পষ্ট শুনতে, অনুভব করতে পারে রাজিয়া। ধীরে ধীরে হাতখানা ছাড়িয়ে নেয় সে, বলে, ভেবো না, সব ঠিক হয়ে যাবে। কথা শুনে ক্ষীণ ম্লান হাসে নিঃশব্দে মিল্লাত। কথা বলে না। রাজিয়া বলে, বিকেলে জ্বর কমে যাবে। সহসা মিল্লাত জানায়, আমার বসন্ত ফুটেছে ফুলবউ। অবশ্য সে কিছু নয়, আজকাল বসন্ত চর্মরোগের মতো, গা জ্বালা করে কিছুটা। আমি ভালো আছি, তুমি রান্না করে খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। কোথায় ফুটেছে আমাকে দেখাও। রাজার কণ্ঠস্বর সামান্য ভয়ে ব্যথায় ভরে যায়। মিল্লাত আঙুলের ফাঁক দেখিয়ে বলে, এখানে। রাজিয়া জল ফোসকা দেখতে পায়, মৃদু শিউরে ওঠে। রাজিয়া রান্না করে না, খায় না, সবই অনুভব করে মিল্লাত। খারাপ লাগে,
রান্নার জন্য বারবার পিড়াপিড়ি করা সত্ত্বেও রাজিয়া কোনো উত্তর করে না। শফিকে দিয়ে কিছু ফলমূল আনিয়ে নেয়, ফল ছাড়িয়ে প্লেটে রাখে, ফল এগিয়ে ধরে মিল্লাতের মুখের কাছে। মিল্লাত আরও অসহায় হয়ে ওঠে, বলে, তুমি কিছু না খেলে আমি খাবো না। রাজিয়া অল্প হেসে বলে, আমি খাবো, তুমি আগে খেয়ে নাও। কি খাবে তুমি? কোথায় খাবার তোমার? আছে। কোথায় আছে? রাজিয়া কোনো জবাব দেয় না আর। তার নীরবতা দেখে মিল্লাত বিছানার উপর উঠে বসে, বলে, শফিকে ডাকো, ও খাবার নিয়ে আসবে। তুমি শুয়ে থাকো, উঠলে কেন? একটু বাদে শফিকে ডেকে টাকা দিচ্ছি। না খেয়ে আমি কারো সেবা করতে পারবো না, আমি তেমন মেয়েই নই। খুব হয়েছে, তুমি কেমন মেয়ে আমার বোঝা শেষ হয়ে গিয়েছে। জীবনভর শুধু নিজেকে ফাঁকি দিতেই শিখেছ। কথাটার গভীর মানে আছে হয়তো, কিন্তু রাজিয়া সে কথায় কান দেয় না। বলে, আমি তো খাবো বাবা, মিছেই তক্ক করছো। নাও শুয়ে পড়ো। বসন্তে এত জ্বর হয় না। বসন্ত আর জ্বর দুটো একসঙ্গে হামলে পড়েছে। বিকেলে ডাক্তার তালিবকে খবর দিতে হবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চেয়ারখানা হাতে করে ঝুলিয়ে টেনে এনে টেবিলের কাছে রাখল। তারপর বাইরে বেরিয়ে গেল রাজিয়া। মিল্লাত চুপচাপ চোখ বন্ধ করে খাটে পড়ে রইল, কেমন আচ্ছন্ন। 20 মিনিট বাদে হঠাৎ কি মনে হয়, জ্বর তপ্ত ব্যথা জর্জর দেহকে ঠেলে তুলে মিল্লাত খাট ছেড়ে নামল এবং ধীরে ধীরে রান্নাঘরে দরজার কাছে এসে দাঁড়াল। দরজা স্বল্প উন্মুক্ত। ভেতরে পিঁড়িতে বসে রাজিয়া আনমনা স্লাইস রুটি, রাত্রের বাসি তরকারি ঠেসে গেলাসের জলসহ কোনো মতে গলা দিয়ে পেটে চালান করে দিচ্ছে। চোখে মুখে কষ্ট করে গিলে নেওয়ার শুষ্ক অভিব্যক্তি ঘটছে। মিল্লাতের অদৃশ্য ছায়া পড়েছিল। রাজিয়া চমকে উঠে দরজার দিকে চোখ ফেলে কেমন লজ্জিত, ধরা পড়ে যাওয়ার অপ্রতিরোধ্য ভাব করে। তখনই তার খাওয়া শেষ হয়ে যায়। আরও 1 গেলাস জল খায় সে। মিল্লাত সেখান থেকে ঘরে ফিরে আসে। তার সহসা মনে হয় রান্নার ঝামেলা কেবলই রাজিয়া একার জন্য করতে উৎসাহ পাচ্ছে না। তবে কি মেয়েটা কেবল তারই জন্য, অর্থাৎ মিল্লাতের জন্যই রান্নাবাটা, ঘরকন্যার আয়োজন মনের অজান্তে তৈরি করে প্রত্যহ? কিভাবে সে এই হঠাৎ পাওয়া জোর দখলের জীবনকে যাপন করছে একটা স্বপ্নময় রক্তাক্ত সময়ে? ভেতরে এখন কি হচ্ছে তার? চোখে কি তীব্র ব্যাকুলতা, অসুস্থ মিল্লাতের পীড়ায়? ঠিক যেন মার মায়াবী প্রেমিকার সম্মিলিত একটা রূপ চোখের সামনে গড়ে উঠল আজই। মিল্লাত মনে মনে বলল, না, আর নয়, আর কিছুতেই নয়। আমি কোনো নির্দোষ মুহূর্ত জীবনের জন্য কামনা করি না। প্রতি পদক্ষেপে লোভ জড়িয়ে যাচ্ছে। সেখানে আত্মার এক অদ্ভুত শাস্তি অপেক্ষা করে আছে। কিছুতেই আর এভাবে চলতে পারে না, না পারে না। বিকেলে রাজিয়া ডাক্তারখানায় এলো। সবিস্তারে মিল্লাতের চোখ মুখের অবস্থার কথা, দেহের টেম্পারেচারের কথা, আচ্ছন্ন শুয়ে থাকার কথা এবং আঙুলের ফাঁকে বসন্ত ফুটে ওঠার কথা বর্ণনা করল। তার আকুলতা দেখে ডাক্তার তাকে সান্ত্বনা দিয়ে বসন্ত যে আজ খুব নিরীহ রোগ সে কথা পুনর্বার স্মরণ করিয়ে দিলেন। রাজিয়া সন্ধ্যার মুখে রিকশা করে ফেরার পথে চৌমাথার ভেড়ে বাহারপুরের সন্ডাদের দেখতে পেল। আগের দিনের মতো লোকগুলি তাকে পেছন থেকে ডাকতে লাগল। রাজিয়া রিকশা থামাল না। বুঝতে পারছিল বাহারপুর তার তাবৎ মর্যাদা ছিনিয়ে নিতে যায়। সুযোগ পেলে অপমান করবে, সুযোগ পেলে কত কি করতে পারে, হত্যা অবধি। বুকের ভেতরে ভয় জেগে উঠল। মনে হলো সমস্ত দুনিয়া রাজিয়ার বিপক্ষে ষড়যন্ত্রে লিপ্ত। লোকগুলি অনেক দূর পিছু পিছু ছুটে এসেছিল। রিকশাওয়ালা অবস্থার গতিক বুঝে রিকশা ছুটিয়ে দিয়েছিল। বাড়ি ফিরে রাজিয়া দেখল মিল্লাত নেই। আশ্চর্য হল। জ্বর গায়ে বেচারি টিউশনে চলে গেল নাকি? সন্দেহ হল। জ্বর গায়ে বসন্ত ফুটেছে, মিল্লাত অত বেকুফ নয়। তাহলে
গুমট ঘরখানি দরজা খোলা অবস্থায় হাহা করছে। সচকিত হয় রাজিয়া। ঘরে ঢুকে বুঝতে পারে মিল্লাত বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আলনায় জামা কাপড় নেই, এ ঘরে এসে চোখে পড়ে। চামড়ার সুটকেস চোখে পড়ে না। বালিশের কাছে চিঠিখানা পড়ে আছে, খাম খোলা। রাজিয়া খামের মধ্যে সাদা কাগজের লেখা চিঠি ঢুকিয়ে রেখেছিল। সেটি মিল্লাত যাবার আগে খুলেছে। বার কতক পড়েছে নিশ্চয়। ভেতরে বক্তব্য অনুধাবন করেছে। মবিন তোমাদের একত্র থাকা পছন্দ করে না। এই যে বড় স্পষ্ট কথা, আবার ঠিক স্পষ্টও নয়। মনে পড়ে যায় রাজিয়া মিল্লাতের কাছে থাকছে, সে যে ভারী বিপজ্জনক কথা। মবিন বলেছিল। আবার বলেছিল শহরে গিয়ে থাকবেন, বরং নিরাপদ। রাজিয়াকে বিপজ্জনক বলে ঘোষণা করার পর শহরে বরং নিরাপদ বলার বৈপরীত্য দুর্বোধ্য ছিল। বড় ঘেন্না ছিল মবিনের কণ্ঠস্বরে। বন্ধু যেন দূষিত নারীর ছোঁয়ায় বিড়ম্বিত না হয় সেই ভয়। লোকটি তাকে অত্যন্ত ছোটলোক মনে করেছিল। নেশার মোহগ্রস্ত রুচিহীন বলে তিরস্কার করেছিল। জীবনে না পাওয়ার শূন্যতার কথা বলে অশ্লীল ইঙ্গিত করেছিল। সে কারণেই রাজিয়াকে বিপজ্জনক বলেছিল। অতএব মিল্লাত চলে গিয়েছে। কিন্তু এখন এত কান্না পাচ্ছে কেন? চারিদিকে এত ভয়াবহ ঠেকছে কিসের ভয়ে? রাজিয়া একলা ঘরে সন্ধ্যার অন্ধকারে বিদ্যুতের আলো জেলে খাটের দিকে চাইল। শূন্য, নেই, চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে। সেবা করার বড় লোভ জেগেছিল মনে। গা জ্বরে ধুধু করছে। ভালো করে পা ফেলে হাঁটতে পারছে না, টলছে। কি অসহায় হয়ে হাত চেপে ধরেছিল, কেমন করে আঁকড়ে ধরতে চেয়েছিল। শিশুর মতন দুই চোখে কি যে মায়া ফুটে উঠেছিল। একখানা চিঠির মাত্র একটি ছত্রে সব স্তব্ধ করে দিয়েছে। এখান থেকে তাড়িয়ে নিয়ে চলে গেছে। আমি তোমাকে ক্ষমা করব না মবিন। রাজিয়া ক্রুদ্ধ ভয়ে বেদনায় কেঁদে ফেলে। ক্ষমা করব না, যেন সে প্রতিজ্ঞা করে নিজের কাছে। সফি এসে বলে, রাতে আমাকে শোবার জন্য বলে গেছে ছোট সাহেব, আমি আসব? রাজিয়া গর্জন করে ওঠে যেন বা, না, নিজের জন্য আমি নিজেই যথেষ্ট। তুই আমাকে পাহারা দিবি? অমন উপকার কে চেয়েছে? চলে যা, চোখের সামনে থেকে চলে যা। আমি কারো দয়া চাইনি। একা থাকবো, স্রেফ একা। কে কার বল? কেউ কারো নয়। রাজিয়ার গলা হঠাৎ তেতে উঠে মুহূর্তে নরম হয়ে ভিজে আসে। শফিক হাড় নিচু করে দাঁড়িয়ে থাকে। বাচ্চা ছেলে। রাজিয়ার আর্তনাদে সহসা কেমন বিহবল হয়ে পড়েছে। রাজিয়ার চোখ ঈষৎ ভিজে গেছে। সেদিকে চেয়ে দেখতে পারে না শফি। রাজিয়ার কণ্ঠে আর কোনো বার্তা নেই দেখে মুখ নিচু করেই শফি নিচে চলে যায়। রাজিয়া ভাবে, এ কেমন আচরণ তার? এত উত্তেজনা কেন? ছোট কিশোর শফি তাকে কি মনে করল? অথচ কোনো ঘটনাই রাজিয়ার নিয়ন্ত্রণে ছিল না। কেবলই মনে হচ্ছিল মিল্লাত বড় কষ্ট পাবে। কোথায় কিভাবে থাকবে কে জানে। মিল্লাতের সকল দুরবস্থার জন্য রাজিয়াই দায়ী, সে কথা রাজিয়ার মনে হচ্ছিল। আর মনে হচ্ছিল অকস্মাতেই বাড়ি শূন্য হয়ে গেছে। কিছুতেই মেনে নিতে মন চায় না। মিল্লাত এভাবে পালিয়ে যাবে, জীবন থেকে মানুষটা কেমন যেন আলগা হয়ে যেতে চাইছে। গভীর রাত্রে রাজিয়ার মনে হলো এ বাড়িতে তার মৃত স্বামী আর সে, তাছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই। আসলে এ কথা কোনো কবিতা নয়, বরং সে কথা এক বিভীষিকা। রাজিয়া ছটফট করতে থাকে, ঘুমোতে পারে না। গল্পের বাক্স চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন ঔপন্যাসিক আবুল বাশারের লেখা একটি উপন্যাস ফুল বউ এর ৮ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।